বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসের এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তথা গুণগত রসায়নের আজকে আমরা আলোচনা করব সম আয়ন প্রভাব এবং এর প্রয়োগ নিয়ে। তাহলে আমরা আজকে আলোচনা করব সম আয়ন প্রভাব এবং এর প্রয়োগ। আসো আমরা প্রথমে জানি সম আয়ন ব্যাপারটা কি। তাহলে সম আয়ন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দু একটা উদাহরণ আমি দেই। যেমন CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, আবার CH3COONA সোডিয়াম অ্যাসিটেট। তো অ্যাসিটিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে অ্যাসিটেট আয়ন তৈরি হয় এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। আর সোডিয়াম অ্যাসিটেট যদি বিয়োজিত হয় তাহলে অ্যাসিটেট আয়ন হয় এবং সোডিয়াম আয়ন তৈরি হয়। তাহলে দেখো, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি দুইটা তড়িৎ বিশ্লেষ্য উপাদান থাকে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দ্রবণে যদি দুইটা যৌগ দ্রবীভূত অবস্থায় থাকে এবং যৌগ দুটাই যদি তড়িৎ বিশ্লেষ্য হয় এবং এদের থেকে যে আয়নগুলা উৎপন্ন হলো সেই উৎপন্ন আয়নের মধ্যে কোনো একটা আয়ন যদি কমন থাকে তখন সেটাকে আমরা বলবো সম আয়ন বা কমন আয়ন। তাহলে এই দুইটা যৌগ যদি কোনো একটা পাত্রে আমরা একত্রিত করি তাহলে এক্ষেত্রে আমাদের সম আয়ন হচ্ছে অ্যাসিটেট আয়ন। তাহলে এক্ষেত্রে সম আয়ন হচ্ছে অ্যাসিটেট আয়ন। আবার সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে। এই দ্রবণে যদি সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করি তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে। তাহলে এক্ষেত্রে সম আয়ন হচ্ছে ক্লোরাইড আয়ন। এবার দেখি তোমরা একটু বলতে পারো কিনা, যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেই তাহলে কি হবে? অ্যামোনিয়াম আয়ন হবে এবং হাইড্রোক্সাইড আয়ন হবে। এক্ষেত্রে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি তাহলে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে এই মিশ্রণে সম আয়ন বা কমন আয়ন কোনটি? এই মিশ্রণে সম আয়ন বা কমন আয়ন কোনটি তোমরা একটু আমাকে জানাও। এই মিশ্রণে সম আয়ন বা কমন আয়ন কোনটি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে কোনটি সম আয়ন? তোমরা একটু সম আয়নটা আমাকে জানাও যে এই দুইটা মিশ্রণে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণে সম আয়ন। এখানে মোসাম্মদ সুলতানা বলছে অ্যামোনিয়াম আয়ন, ও প্লাসটা দেয় নেই। তাহলে আর কেউ লিখছো তোমরা? এক্ষেত্রে সম আয়ন কোনটি? তাহলে এক্ষেত্রে সম আয়ন কোনটা হবে তোমরা একটু বলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি তাহলে এক্ষেত্রে সম আয়ন কোনটি হবে? আমি তোমাদের কাছ থেকে একটু এনসার আশা করতেছিলাম। অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে। সামিয়া আক্তার মারিয়া বলছে, হ্যাঁ, অনেকেই এখন বলতেছে অ্যামোনিয়াম প্লাস, থ্যাংক ইউ। তাহলে এক্ষেত্রে সম আয়ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এক্ষেত্রে সম আয়ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এবার তাহলে সম আয়নের সংজ্ঞাটা কিভাবে দেওয়া যেতে পারে? তাহলে সম আয়নের সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে, তোমরা একটু লেখো। আমি ওই ছোট্ট জায়গাটাতে লিখি, কোনো দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে, এখানে লেখো একটু, কোনো দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য
লেখো, কোনো দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে কোনো একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ থেকে উৎপন্ন হয়, কোনো একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় যৌগ থেকে উৎপন্ন হয়, তাহলে ওই আয়নকে ওই দ্রবণে সম আয়ন বলে। তা তোমরা একটু লিখে নাও, কোনো দ্রবণে যদি দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন ঘটে, সেক্ষেত্রে যদি কোনো একটা আয়ন ইকুয়াল থাকে বা সম আয়ন হয় বা একই থাকে বা কমন থাকে, তখন ওই আয়নটাকে আমরা বলবো সম আয়ন। তোমরা একটু লিখে নাও দ্রুত, লিখে নাও। তাহলে কোনো দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় যৌগ থেকে উৎপন্ন হয়, তাহলে ওই আয়নকে ওই দ্রবণের সম আয়ন বলা হয়। তোমরা কি বুঝতে পেরেছো সম আয়ন ব্যাপারটা কি? যেমন অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো। তোমরা একটু দেখো তো এখানে যে অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন, অপরদিকে সোডিয়াম অ্যাসিটেট বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করলো। এক্ষেত্রে দেখো এই অ্যাসিটেট আয়ন উভয় যৌগ থেকেই কিন্তু উৎপন্ন হলো, সুতরাং এক্ষেত্রে অ্যাসিটেট আয়নটা হচ্ছে সম আয়ন। এক্ষেত্রে দেখো 2 নম্বর উদাহরণে সিলভার ক্লোরাইড দ্রবণে যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়, তাহলে সিলভার আয়ন ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে উভয় যৌগ থেকে একটা কমন আয়ন এখানে ক্লোরাইড আয়ন উৎপন্ন হলো, সুতরাং এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা হচ্ছে সম আয়ন। আবার দেখো এই দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হলো। তাহলে এক্ষেত্রে কমন কোন আয়নটা? এখানে অ্যামোনিয়াম আয়নটা কমন, সুতরাং এখানে আমরা অ্যামোনিয়াম আয়নকে বলবো কমন আয়ন। তাহলে আমরা সম আয়ন সম্পর্কে বুঝতে পারলাম যে দুইটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ যদি আয়নিত হয় এবং সেক্ষেত্রে কোনো একটা আয়ন যদি সাধারণ থাকে বা কমন থাকে, তখন সেই আয়নটাকে আমরা বলবো সম আয়ন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব সম আয়ন প্রভাবটা কি। এখন আমরা জানব সম আয়ন প্রভাব সম্পর্কে। তাহলে আসো আমরা এখন জানি এই সম আয়ন প্রভাবটা কি। তোমরা যারা যারা উপস্থিত হয়েছো ক্লাসে, তারা একটু রোল নম্বরগুলো দিয়ে দাও। তাহলে এখন আমরা শিখব সম আয়ন প্রভাব সম্পর্কে। তোমরা কি সংজ্ঞাটা লিখতে পেরেছো? সম আয়নের যে সংজ্ঞাটা আমি এখানে লিখেছি, তোমরা কি সেটা লিখতে পেরেছো? কোনো দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে যদি কোনো একটা নির্দিষ্ট আয়ন ওই উভয় যৌগ থেকে উৎপন্ন হয়, তাহলে ওই আয়নকে ওই দ্রবণের সম আয়ন বলা হয়। তোমরা কি সেটা লিখতে পেরেছো? এখন আমরা শিখব সম আয়ন প্রভাব। রিপা বলছে জি স্যার লিখছি, ঠিক আছে। তাহলে এখন আমরা কি শিখব? এখন আমরা শিখব সম আয়ন প্রভাব সম্পর্কে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম আয়ন প্রভাব। তাহলে আমি এখন তোমাদের একটু জানাবো যে সম আয়ন প্রভাবটা কি। তোমরা এখানে দেখো, আমি 2টা তড়িৎ বিশ্লেষ্য উপাদান নিয়েছি। 1 নম্বর উদাহরণে আসো। 1 নম্বর উদাহরণে 2টা তড়িৎ বিশ্লেষ্য যৌগ নিয়েছি, দুটাই পানিতে দ্রবণীয় হয়। তবে এর মধ্যে একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো 2 নম্বর উদাহরণে দেখো, এখানেও কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক 3 নম্বর উদাহরণে দেখো, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগ নিয়েছি। তো সম আয়ন যদি উপস্থিত থাকে, তাহলে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আসলে 2টা তড়িৎ বিশ্লেষ্য যৌগেরই দ্রাব্যতা কমে যাবে, কিন্তু বেশি পরিমাণে কমবে কোনটার?
ঠিক যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল, সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগের দ্রাব্যতা হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটা পরে বলতেছি। তাহলে যদি সম আয়ন বিশিষ্ট কোনো দ্রবণ আমরা নেই, তাহলে এই সম আয়ন বিশিষ্ট দ্রবণে কি হয়? মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বা যৌগের দ্রাব্যতা হ্রাস পায়। এটাই হচ্ছে সম আয়ন প্রভাব। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আগে যে পরিমাণে বিয়োজিত হতো, সোডিয়াম অ্যাসিডের দ্রবণ যোগ করলে এর বিয়োজন মাত্রা কমে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এটা ব্যাখ্যা আমি বলতেছি একটু পর। তাহলে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনো উপাদান যোগ করা হয় এবং এক্ষেত্রে যদি কোনো একটা আয়ন সাধারণ থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কমন আয়ন। আর কমন আয়ন থাকলেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগের দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক এখানে দেখো, যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ যোগ করে থাকি, তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ বাড়বে, অর্থাৎ অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং এর দ্রাব্যতা হ্রাস পাবে। আবার দেখো, এই সিলভার ক্লোরাইড দ্রবণে যদি আমি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে এখানে ক্লোরাইড আয়নটা আমার সাধারণ। এক্ষেত্রে সিলভার ক্লোরাইডটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদান আর সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য উপাদান। এখন যদি এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদান বা যৌগ সিলভার ক্লোরাইড দ্রবণে যদি আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য উপাদান যেমন সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা সাধারণ আয়ন বা কমন আয়ন। এক্ষেত্রে কি হবে? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে আমি একটু পরে বলতেছি। এক্ষেত্রে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এক্ষেত্রে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয় ঠিকই। যদি আমি ওই দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে এখানে অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে কি সম আয়ন। এই সম আয়ন থাকার কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হ্রাস পাবে, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তোমরা বুঝতে পেরেছো কিনা? এরপরে আমি বলবো কেন এটা হ্রাস পায়। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু বলো আমাকে। তোমরা একটু বলো যে সম আয়ন প্রভাবটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সম আয়ন প্রভাবটা যদি বুঝতে পারো, তাহলে আমি এর সংজ্ঞাটা তোমাদেরকে একটু লিখে দেখাবো। তোমরা একটু জানাও আমাকে বুঝতে পেরেছো কিনা। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারো। অর্থাৎ এক্ষেত্রে মূল কথা হচ্ছে, সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত থাকে, তখন উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা সাধারণত হ্রাস পায়। তবে যে উপাদানটি বা যে যৌগটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তার ঘনমাত্রা বেশি পরিমাণে হ্রাস পায়। এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড 1 নম্বর উদাহরণে, 2 নম্বর উদাহরণে হচ্ছে সিলভার ক্লোরাইড এবং 3 নম্বর উদাহরণে আমরা দিয়েছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই উপাদানগুলার দ্রাব্যতা হ্রাস পাবে। রাফসান মমিন বলছে, আবার বলেন প্লিজ। রাফসান মমিন, দেখো এখানে অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদান। এক্ষেত্রে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম অ্যাসিটেট যৌগ যোগ করি, তাহলে এই ক্ষেত্রে অ্যাসিটেট আয়নটা সাধারণ বা কমন আয়ন থাকে। এই কমন আয়ন থাকলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদানের বা যৌগের বা তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে আমি এখানে একটু লিখি, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর এক্ষেত্রে এটাকে আমরা লিখব তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আবার দেখো এখানে সিলভার ক্লোরাইডে সিলভারটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অনুরূপভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখন আমাদের আজকের যে আলোচনা সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাবটা কি? যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য
দ্রবণে অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনো পদার্থ যোগ করি এবং যদি এক্ষেত্রে কোনো একটা উপাদান কমন থাকে বা সাধারণ থাকে বা ইকুয়াল থাকে, তাহলে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদানের দ্রাব্যতা হ্রাস পায়। আবার দেখো এক্ষেত্রে তাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য সিলভার ক্লোরাইডের দ্রবণে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা আমাদের কমন আয়ন বা সাধারণ আয়ন বা সম আয়ন। এক্ষেত্রে কি হয় যে সিলভার ক্লোরাইড যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর দ্রাব্যতা হ্রাস পায়। আবার সাধারণত দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থেরই দ্রাব্যতা হ্রাস পায়, তবে বেশি পরিমাণে দ্রাব্যতা হ্রাস পাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদানের। যেমন মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদান কাদেরকে আমরা বলি? যারা পানিতে খুব কম পরিমাণে বিয়োজিত হয়। তো এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পানিতে খুব কম পরিমাণে বিয়োজিত হয়, এই জন্য এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদান। এখন এই দ্রবণে, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে এখানে অ্যামোনিয়াম আয়নটা আমাদের একটা কমন আয়ন বা সাধারণ আয়ন। এই কমন আয়ন থাকার কারণে এখানে দ্রাব্যতা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়। এখন আমি বলবো কেন হ্রাস পায়। এই হ্রাস পাওয়ার মূল কারণ হচ্ছে, তোমরা লা-শাতিলিয়ের নীতি, যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আজকে ক্লাসে আসো, তারা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ে তোমরা এই লা-শাতিলিয়ের নীতি পড়ে এসেছো। আর যারা সেকেন্ড ইয়ারে যারা তোমরা এখানে উপস্থিত আছো, তারা ফার্স্ট পেপারে পড়েছো চতুর্থ অধ্যায়ে লা-শাতিলিয়ের নীতি। তো লা-শাতিলিয়ের নীতিতে ছিল যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থা অর্জন করে, তাহলে ওই বিক্রিয়ার উপর যে কোনো নিয়ামক, যেমন তাপ, চাপ বা ঘনমাত্রা, কোনো একটা যদি পরিবর্তন করি, তাহলে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তবে আমাদের এখানে তাপমাত্রা এবং চাপ এই দুটার ব্যাখ্যা আমরা দেব না, আমরা আজকে ব্যাখ্যা দেব শুধু ঘনমাত্রার। তাহলে আজকে আমরা শুধুমাত্র ঘনমাত্রার ব্যাখ্যাটা একটু শিখবো, তাহলেই হবে। তাহলে এখানে দেখো তো, অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং বিক্রিয়াটা উভমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ সাম্যাবস্থা অর্জন করে। এমতো অবস্থায় যদি আমরা ওই লা-শাতিলিয়ের নীতি অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করার পর যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করি, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে উৎপাদকের ঘনমাত্রা বেড়ে যায়। আবার উৎপাদকের ঘনমাত্রা যদি বৃদ্ধি করি, বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে দেখো তো, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করার পর বিক্রিয়াটা যদি সাম্যাবস্থা অর্জন করে, এক্ষেত্রে যদি আবার আমরা সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ যোগ করি, তাহলে অ্যাসিটেট আয়ন, তাহলে এই অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। আর যদি ঘনমাত্রা বেড়ে যায়, তাহলে লা-শাতিলিয়ের নীতি হচ্ছে, আমি যদি উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। আর অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? এর দ্রাব্যতা হ্রাস পাওয়া। আবার দেখো, সিলভার ক্লোরাইড দ্রবণে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়ে একটা সাম্যাবস্থা বিরাজ করতেছে। ওই দ্রবণে যদি আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর যখনই উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, তখন বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করবে এবং সাম্যাবস্থায় পৌঁছাবে। অর্থাৎ এক্ষেত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। আবার ঠিক একই ব্যাখ্যা যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে কি হয়, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে এবং সাম্যাবস্থা বিরাজ করে। এই দ্রবণে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। আর যখনই অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, তখনই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে, কারণ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। এটা লা-শাতিলিয়ের নীতি অনুযায়ী। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? এখন কি বুঝতে পেরেছো? তোমরা যারা যারা বলছিলে যে স্যার আরেকবার বলেন, তোমরা একটু সাড়া দাও যে বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি সামনের দিকে যাই, এটার প্রয়োগ নিয়ে একটু আলোচনা করব। তোমাদের সম আয়ন সম্পর্কে আর কোনো সমস্যা আছে? এবং সম আয়নের কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রাব্যতা যে হ্রাস পেল, সে সম্পর্কে তোমাদের কোনো সমস্যা আছে কি না? অনিমা বলছে জি, বুঝতে পেরেছি। আচ্ছা,
রাফসান মমিন আইডি দিয়ে যে কমেন্ট করছিল সে কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন এর একটু গাণিতিক ব্যাখ্যা শিখব। গাণিতিকভাবে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব যে সম আয়ন প্রভাবের কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য উপাদানের দ্রাব্যতা হ্রাস পায় কি না। ঠিক আছে, তোমরা এখন বলছো যে বুঝতে পেরেছি, তাহলে আমরা একটু এর প্রয়োগে যাই। একটা ম্যাথ সলভ করলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। তোমরা অঙ্কটা একটু লেখো। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, আর দ্রাব্যতা গুণফলকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। তো দ্রাব্যতা গুণফল সমান সমান 1.77 ইন্টু 10⁻⁻10 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তোমরা একটু লেখো। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বা কেএসপি 1.77 ইন্টু 10⁻⁻10 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তোমরা কি এই পর্যন্ত লিখতে পেরেছো? এখন ওই দ্রবণে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে? দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে? তাহলে তোমরা একটু প্রশ্নটা লিখে নাও যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি 1.77 ইন্টু 10⁻⁻10 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। ওই দ্রবণে যদি আমরা 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি তাহলে দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে? তোমরা একটু অঙ্কটা লিখো আগে। তোমরা আগে অঙ্কটা লিখো। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বা কেএসপি 1.77 ইন্টু 10⁻⁵ মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। ওই দ্রবণে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, রিপা বলছে লিখছি। তো প্রথমে লেখো সোডিয়াম ক্লোরাইড যোগ করার পূর্বে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পূর্বে দ্রাব্যতা নির্ণয়। তাহলে আমরা একবার সিলভার ক্লোরাইড যোগ করার পূর্বে দ্রাব্যতা নির্ণয় করব। আর এই অংশটা তোমাদের এখন লেখার দরকার নাই, পরে লেখো। আর একবার আমরা কি করব? সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পর দ্রাব্যতা নির্ণয়। তাহলেই আমরা বুঝতে পারবো যে দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইড যোগ করার আগে কত ছিল এবং সোডিয়াম ক্লোরাইড যোগ করার পরে কত হবে। তাহলে আমরা দুইটার পার্থক্য থেকে বুঝতে পারবো দ্রাব্যতা কি হ্রাস পেল না বৃদ্ধি পেল, অর্থাৎ সম আয়নের যে প্রভাবটা এখানে বোঝা যাবে। এটা এখন তোমাদের লেখার দরকার নেই, একটু পরে লেখো। আগে এটা করো যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পূর্বে দ্রাব্যতা নির্ণয়। তাহলে দেখো তো এখানে কার দ্রাব্যতা নির্ণয় করবো? আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে উপাদানটা সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন আছে তার দ্রাব্যতা নির্ণয় করব। তাহলে এখানে এর দ্রাব্যতা যদি হয় এস, তাহলে এর ঘনমাত্রা হবে এস, এরও ঘনমাত্রা হবে এস, কারণ 1 মোল বিয়োজিত হলে এর 1 মোল এবং এরও 1 মোল তৈরি হবে। এক্ষেত্রে কেএসপি সমান কি হবে? কেএসপি সমান হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো তো এখানে সিলভার আয়ন এর ঘনমাত্রা এস, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও এস, তার মানে এস স্কোয়ার। তাহলে কেএসপি সমান হচ্ছে এস স্কোয়ার। তাহলে এস সমান কি? √কেএসপি। তাহলে √1.77 ইন্টু 10⁻⁻10
তাহলে 1.33 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার। তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো। তাহলে যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ না করি, তাহলে সিলভার ক্লোরাইডের যেহেতু দ্রাব্যতার গুণফল বা কেএসপি বা সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে, সুতরাং আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এভাবে নির্ণয় করতে পারি। আমরা গত ক্লাসের আগের ক্লাসে এভাবে দ্রাব্যতা নির্ণয় করা শিখেছিলাম। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পর দ্রাব্যতা। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পর দ্রাব্যতা নির্ণয় করব। দেখি তো দ্রাব্যতার মান কিরূপ পরিবর্তিত হয়, সেটা আমরা একটু যাচাই করব। তাহলে আসো যে সোডিয়াম ক্লোরাইড যে আমরা যোগ করলাম, কতটুকু যোগ করলাম দেখো তো। তাহলে আমি একটু বর্ডার দিয়ে দিলাম যে সোডিয়াম ক্লোরাইড আমি কতটুকু যোগ করেছিলাম। তো সোডিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য উপাদান বা পদার্থ। তাহলে এখানে যদি 0.01 মোলার নিয়ে থাকি, তাহলে ক্লোরাইডও আমার 0.01 মোলারই হবে। তাহলে দেখো তো এই সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হয়ে গেল? তোমরা কি কেউ বলতে পারবে? সোডিয়াম ক্লোরাইড দ্রবণ সিলভার ক্লোরাইডে যোগ করার পর এখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ওই দ্রবণে কত? সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পর ওই দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে সেটা একটু বলো তো। তোমরা কেউ বলতে পারবা? তোমরা কি কেউ বলতে পারবা যে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট দ্রবণে যোগ করার পর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? অর্থাৎ যে উপাদানটা সম আয়ন বা কমন আয়ন ছিল এর ঘনমাত্রা কত হবে? কেউ বলতে পারবা? আচ্ছা, কেউ বলতেছো না, আমি বলি। দেখো, এখানে সিলভার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ছিল S, আর এখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হলো 0.01। তার দুইটা যোগফল হবে S প্লাস 0.01 মোলার। তাহলে এ পর্যায়ে এখন কেএসপি নির্ণয় করো। তাহলে কেএসপি সমান সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে S ইন্টু S প্লাস 0.01 S, এটা এত মোলার। এবার দেখো তো ক্যালকুলেশন করলে কি হয়? S² প্লাস 0.01 S হয় কিনা দেখো তো একটু। S² প্লাস KSP সমান S² প্লাস 0.01 S। এটা আমরা লিখতে পারি কিনা একটু দেখো। তাহলে যখন সোডিয়াম ক্লোরাইড যোগ করিনি, তখন সিলভার ক্লোরাইড থেকে আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পেয়েছিলাম S, আর যখন আমরা 0.01 মোলার ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ওই সিলভার ক্লোরাইড দ্রবণে যোগ করলাম, তখন আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গিয়ে কত হলো? S প্লাস 0.01 মোলার। তখন কেএসপি কত হবে? তাহলে S² প্লাস 0.01 S, S² প্লাস 0.01 S। এই পর্যন্ত বুঝছো কিনা? তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আমি যতটুকু লিখছি তোমরা কি বুঝতে পেরেছো? এটুক বুঝছি স্যার। আচ্ছা, রিপা বলছে। তাহলে এবার S² দেখো তো, এখানে যেহেতু এই মানটা অনেক ক্ষুদ্র মান, দ্রাব্যতার এই মানটা অনেক ক্ষুদ্র মান, তাহলে এই ক্ষুদ্র মান আরও যদি স্কোয়ার করি তাহলে আরও বেশি ছোট হয়ে যাবে। এই জন্য S² বাদ দেওয়া যায়। তাহলে S² ক্ষুদ্র, তাই S² বাদ দিয়ে কত পাবো? KSP সমান 0.01 S। তাহলে আমি একটু এদিকে লিখতেছি। সেখানে S সমান কি হবে?
KSP বাই 0.01, তাহলে 1.77 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 0.01, তাহলে কত হবে 1.77 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার। তোমরা এই পর্যন্ত ক্যালকুলেশনটা একটু করো। তাহলে কত মোল পার লিটার আসলে একটু দেখো। সোডিয়াম ক্লোরাইড যোগ করার পূর্বে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ছিল 1.33 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার, আর সিলভার ক্লোরাইড যোগ করার পর কত আসলো 1.77 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার। তোমরা একটু ক্যালকুলেশনটা করে জানাও আমাকে। কত আসছে একটু বলো ক্যালকুলেশন করে। কেউ করতে পেরেছো? রেজাল্টটা বের করতে পেরেছো তোমরা? এখন কি সাউন্ড শোনা যায়? রিসালাত, এখন কি সাউন্ড ঠিক আছে? রিসালাত, কমেন্ট করে জানাও যে এখন কি সাউন্ডটা ঠিক আছে কিনা। এখন কি শোনা যায়? 1.77 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার। এখন বলো তো দ্রাব্যতা আগে বেশি ছিল না পরে বেশি হলো? সোডিয়াম ক্লোরাইড যোগ করার পূর্বের দ্রাব্যতা বেশি নাকি যোগ করার পরের দ্রাব্যতা বেশি একটু জানাও। দুটা এর মান থেকে আমাকে একটু বলো যে দ্রাব্যতা বাড়লো না কমলো, সরি হ্যাঁ এটাই, যে দ্রাব্যতা বাড়ছে না কমছে সেটা একটু জানাও। সোডিয়াম ক্লোরাইড যোগ করার পূর্বে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ছিল 1.33 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার, আর সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর হলো 1.77 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার। এখন বলো দ্রাব্যতা বাড়ছে না কমছে? দ্রাব্যতা বাড়ছে না কমছে এখন একটু জানাও আমাকে। দ্রাব্যতা বাড়লো না কমলো এটা জানাও। আমি তো দুইটা দ্রাব্যতার মানই বের করে রাখছি, তোমরা এখন বলো দ্রাব্যতা বাড়ছে না কমছে। একটা মান আসছে, আমি দুইটা মান একটু উপরে লিখি। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পূর্বে দ্রাব্যতা ছিল 1.33 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার, আর সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পর হলো 1.77 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার। এখন বলো বাড়ছে না কমছে? এটা বড় নাকি এটা বড়? বাড়ছে না কমছে সেটা বলো। আগেরটা বেশি, অনেকে লিখছে আগেরটা বেশি, কেউ লিখছে কমছে। আচ্ছা তাহলে কমছে, ঠিক আছে, কারণ এই মানটাই বড়, এটা ছোট, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পেয়েছে। তাহলে তোমরা লেখো দ্রাব্যতা হ্রাস পেয়েছে, দ্রাব্যতা হ্রাস পেয়েছে, অর্থাৎ সম আয়ন উপস্থিত থাকার কারণে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। তো তোমরা দ্রুত আরেকটা অঙ্ক করে ফেলো। অনেকেই বলছে আগেরটা বেশি, তাহলে আরেকটা অঙ্ক করো একটু। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের KSP 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
NH4OH এর KSP 1.8 into 10 to the power minus 5 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। ওই দ্রবণে 0.5 মোলার NH4Cl দ্রবণ যোগ করলে দ্রাব্যতার কি পরিবর্তন হবে? দ্রাব্যতার কি পরিবর্তন হবে? তাহলে তোমরা একটু শুরু করো। এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পূর্বে দেখো, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। এখানে যদি এস নেই তাহলে এখানে এস, এখানে এস, তাহলে এই বিক্রিয়ার কেএসপি কি হবে? NH4 প্লাস আর OH মাইনাস, তাহলে এস ইন্টু এস সমান সমান এস স্কোয়ার, তাহলে এস সমান সমান কী হবে? রুট ওভার কেএসপি। তাহলে দেখো তো রুট ওভার কেএসপির মান কত? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এখন দেখো মানটা কত আসতেছে। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5কে রুট করো, রুট করো দেখি কত আসে। এই মানটা একটু বলো। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5কে যদি আমরা রুট করি তাহলে কত আসবে? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 রুট করলে হবে 4.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 4.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড যদি আমি যোগ করি তাহলে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, তাহলে এখানে ছিল কত? 0.5, তাহলে এখানে আমার 0.5 মোলারই হবে। তাহলে দেখো তো অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করার পর অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে, দেখো আগে ছিল এস, পরে বাড়লো 0.5, তাহলে এস প্লাস 0.5 এত মোলার। তখন কেএসপি কত হবে দেখো তো একটু। তাহলে কেএসপি সমান সমান আমরা কি জানি? NH4 প্লাস আর OH মাইনাস, তাহলে এখানে এস প্লাস 0.5 আর এখানে এস, তাহলে এস স্কোয়ার প্লাস 0.5s। তাহলে ক্ষুদ্রতাই এস স্কোয়ারকে বাদ দিয়ে তখন আমরা কি লিখব? 0.5s সমান সমান কেএসপি। তাহলে এস সমান সমান কেএসপি বাই 0.5। তাহলে কেএসপির মান কত ছিল তোমরা একটু দেখে নাও। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 0.5। দেখো তো কত মোল পার লিটার আসলো, কত মোল পার লিটার আসে একটু দেখো। কত আসতেছে একটু বলো। 1.8 ইন্টু 10 টু দি মাইনাস 5 ডিভাইড বাই 5 কত আসে? কত আসছে? পরের রেজাল্টটা কত আসলো সেটা একটু জানাও। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইড বাই 0.5, তাহলে আসবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে দেখো যদি আমরা যোগ না করি তখন আমাদের
দ্রাব্যতা আসলো কত? 4.24 ইন্টু 10⁻³ আর যখন যোগ করলাম তখন আসলো কত? 3.6 ইন্টু 10⁻⁵। এখন বলো তো দ্রাব্যতা বাড়ছে না কমছে? এখন বলো দ্রাব্যতা বাড়ছে না কমছে? এখন বলো দ্রাব্যতা বাড়ছে না কমছে? (3.6 ইন্টু 10⁻⁵) ইস্টারজাহান ঠিক আছে তোমার রেজাল্ট। এখন বলো দ্রাব্যতা বাড়ছে না কমছে? আমি জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে যে দ্রাব্যতা বাড়লো না কমলো? কমছে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্রাব্যতার শেষ অংশটা নিয়ে আলোচনা করলাম, সম আয়ন প্রভাব। এই সম আয়ন প্রভাবের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সম আয়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায়। কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগের দ্রাব্যতা হ্রাস পায়। তো তোমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব আয়ন টেস্ট নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।